আমরা কথা বলছি মোয়াজ্জেম হোসেন খান মজলিসের সাথে। উনি ৬৯-এর গণ অভ্যুত্থানের অগ্রনায়ক এবং স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। The chairman আপনি of the কেমন Jatiya আছেন? Swadhinata Party, the pioneer of the 69 mass reception, Bir Muktihoda Moazzam জাতীয় Hossain Khan Majlis has স্বাধীনতা faced পার্টির to চেয়ারম্যান Razu হিসেবে 71. Mr. এই Razu দেশের was asked whether the স্বাধীনতা achievement of যুদ্ধে, independence has মুক্তিযুদ্ধের been আপনার possible, and also about the যেসব activities of your মুক্তিযুদ্ধে party, the ঝাঁপিয়ে Jatiya পড়ার Swadhinata যে Party, and overall, স্মৃতি, how the country is সে doing with the স্মৃতির আলোকে spirit of the আপনি কি Liberation মনে War করেন যে and how it should be doing. এখনো আমরা স্বাধীনতার স্বাদ পাইনি, বা কিংবা আপনার জাতীয় স্বাধীনতা পার্টির নামের মধ্যে এটার মানে নামকরণের সার্থকতাকে একটু বলবেন? আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানও বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আন্দোলনের সূতিকায়িকা, এবং সত্যিকার অর্থে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান অনেকের অনস্বীকার্য। আসলে আমাদের এখানের পাকিস্তান হওয়ার পরে আমাদের এখানের জনগণের মধ্যে একটা ধারণা সৃষ্টি হচ্ছে যে আমরা হয়তো তাদের থেকে মানে পশ্চিম পাকিস্তান থেকে আমরা বৈষম্য শিকার হচ্ছে বা বেইনসাফির শিকার হচ্ছে। তো ঠিক ওই অবস্থাতেই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1967 সালে ভর্তি হই, এবং ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ছিল। তো এই দেশের স্বাধীনতা যুদ্ধে ছাত্রলীগের অবদান যেহেতু অনস্বীকার্য, এবং সেখানে এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের একটু জানা থাকা দরকার। ওই সময়ে ওই ইলেকশনে একমাত্র তৎকালীন ইকবাল হল, বর্তমানে সার্জন জহুরুল্লাহ হলেই ছাত্রলীগ পূর্ণাঙ্গ প্যানেলে জয়লাভ করে, এবং আমি ফজলুল হলের ছাত্র সংসদে সংহতি প্যানেল, ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপ, মতিয়া গ্রুপ এবং ছাত্রলীগের সমন্বয়ে গঠিত প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক হিসাবে নির্বাচিত হই। আচ্ছা। এবং সেই প্যানেলের ভিপি হয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জু, তিনি পরবর্তীকালে মন্ত্রী হয়েছিলেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদকের ছেলে, আর সেক্রেটারি ছিলেন আব্দুল কুদ্দুস মাখন। এবং আমি যখন দ্বিতীয় বর্ষে উঠি আর কি, দ্বিতীয় বর্ষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, এবং ওই এই দেড়টা হলের আর কি থেকে আর কি এই আমার অক্লান্ত পরিশ্রমে ছাত্রলীগকে আমি এমনভাবে সংগঠিত করি, যার ফলে 1970 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্র সংসদের নির্বাচন হয়, যখন সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ছাত্র সমাজরা ভোট দান করে, সেই ক্ষেত্রে আমাদের মনোনীত প্যানেল রব কুদ্দুস পরিষদ তারা বিপুল ভোটে জয়লাভ করে। তো এই কৃতিত্ব এককভাবে বলতে গেলে আমারই, কারণ আমি দিবারাত্র পরিশ্রম করে এই এই সংগঠনকে এমনভাবে সংগঠিত করি, যে কারণে ওই নির্বাচনে যদি আমাদের প্যানেল নির্বাচনে জয়লাভ করতে না পারত, তাহলে স্বাধীনতা যুদ্ধে আমাদের ভূমিকা বা আপনার হয়তো মানে ভিন্ন খাতে প্রবাহিত হতো। আচ্ছা আচ্ছা। In response, Moazzam Hossain Khan Majlis said, when dissatisfaction was brewing over the issue of discrimination between East Pakistan and West Pakistan,
and West Pakistan was discriminating against East Pakistan, I got admitted to Dhaka University. না হলে দেশ After স্বাধীন that, হতো না। I became the General Secretary আবার of Dhaka অন্যরা University কেউ Chhatra কৃতিত্ব League. নিচ্ছেন যে সে For a পতাকা Daksu election there, I worked day and night. উড়িয়েছেন, কেউ Later, বলছেন যে this উনি student ইশতেহার union পাঠ played a করছেন। huge role in the কিন্তু preparations সবই for the হচ্ছে Liberation War. এই ঢাকা If we had বিশ্ববিদ্যালয়ে not been able to hold that student union election properly at that time, the history of the Liberation War would have taken a different course. Therefore, I acknowledge and believe that I have made a significant contribution there. And I believe that in achieving victory in Bangladesh's Liberation War, the Dhaka University Chhatra League Student Union played a huge role, the credit for which is mine. বরং উপরন্ত তার মৃত্যু ঝুঁকিও ছিল, কারণ যে আগরতলা কেসে তাকে করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল, সেই অভিযোগের কারণেই তার মৃত্যুদণ্ড হতে পারত। তো জাতির পিতা তো দূরের কথা, কিছুই হতে পারত না। আবার যে রব আমাদের পতাকা উত্তোলন বলে আজকে কৃতিত্ব নিচ্ছে এবং পতাকা দিবস 2রা মার্চ বলতেছে, ওই রব ডাকসু বিপি যদি মনোনীত না হতো, কারণ ডাকসু বিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগে আমরা মনোনীত করেছিলাম। ওই সময় শেখ শহীদ ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিল। আচ্ছা আচ্ছা। এবং ছাত্রলীগের সম্মেলন হওয়ার পরে, যেটা প্রোফাইল প্রেসিডেন্ট এবং রব সেক্রেটারি ছিল, ওই সম্মেলন সমাপ্ত হওয়ার পরে বঙ্গবন্ধু রবকে 2টা অপশন দিয়েছিলেন, যে হয় তুমি নোয়াখালী যে আওয়ামী লীগ নেতা হও, নয় আদমজি যে শ্রমিক নেতা হও। আচ্ছা। তাকে তো রিটায়ারই করে দিয়েছিল। তো ওই ক্ষেত্রে ডাকসু নমিনেশন যখন আসে, তখন আমাদের একজন নেতা প্রস্তাব করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেহেতু অবস্থান করে, তাদের নিয়ে মনোনয়ন বোর্ড গঠন করা হোক। তো সেই ক্ষেত্রে যদি ওই ধরনের মনোনয়ন বোর্ড গঠিত হতো, তাহলে রব নমিনেশনে পেত না, কারণ তখন যারা আমাদের কেন্দ্রীয় নেতা ছিল তারা ওইভাবে রবকে পছন্দও করতো না। সেখানে মানে পছন্দের তালিকায় ওইভাবে উনি উপরে ছিলেন না, এবং উপরন্ত বঙ্গবন্ধু তাকে ছাত্ররা নেতৃত্ব থেকে তাকে অব্যাহতি দিয়েছিলেন। আচ্ছা। তো কিন্তু বড়ই দুর্ভাগ্যের বিষয় যে এখানে এরা কেউ কাউরে স্বীকৃতি দিতে চায় না। আচ্ছা আচ্ছা। তো আজকে 24শে আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের যদি মাস্টার মাইন্ড মাহফুজ হয়ে থাকে, তাহলে স্বাধীনতা যুদ্ধের মাস্টার মাইন্ড আমি এককভাবেই দাবি করতে পারি 69 সালে। কারণ ওই ছাত্রলীগকে যদি সুসংগঠিত না করা যেত, যদি 69 আন্দোলনে বঙ্গবন্ধুকে আপনার মুক্ত না করা যেত, তাহলে স্বাধীনতা যুদ্ধ আদৌ হতো কিনা সেটাও একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু মুশকিল হলো যে এই দেশে মানে কেউ কাউরে স্বীকৃতি দিতে চায় না, এবং এই ইতিহাস দিতে চায় না। ইতিহাস হয়তো কোনো অনুদ্ঘটিত থেকে যাবে। এবং আমি নিজেকে ওইভাবে উপস্থাপন করতে চাইনি বলেই এতদিন এই ইতিহাসও চাপা পড়ে গিয়েছিল। তো যেহেতু আমি জীবন সায়ান্নে চলে এসেছি, মনে করি যে এখানে প্রকৃত ইতিহাস জনগণের জানা দরকার আছে। আচ্ছা আচ্ছা। তো সেই ক্ষেত্রে আপনার 69-এর গণ আন্দোলন হওয়ার ফলেই 70-এর নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করেছিল, এবং 70-এর নির্বাচনের রেজাল্ট না মানার ফলেই মুক্তিযুদ্ধ হয়েছে, অবশ্যম্ভাবী হয়ে গিয়েছিল। তো ধরতে গেলে আমরাই এই আন্দোলনের মূল হোতা ছিলাম। তো এখানে পরবর্তীকালে যারা দলীয় কারণে তাদের নেতাদেরকে সবার উপরে উঠিয়ে দিয়ে তাদের পলিটিক্যাল ক্যাপিটাল করতে চেয়েছেন, এবং সেই ক্যাপিটাল করার কারণেই তারা বিভিন্ন মানে আর কি ফ্যাসিস্ট আচরণ করেছে বলেই আজকে এরা কেউ নির্বাসিত হয়েছেন, কেউ আবার হয়তো এই নির্বাসনের
কারণে হয়তো আবার এই শূন্যতার সুযোগে আবার রাষ্ট্র ক্ষমতায় এসেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা বুঝতে হবে যে এটা রাজনীতি হচ্ছে একটা কালেকটিভ গেম। এখানে ইন্ডিভিজুয়াল কেউ না, ইন্ডিভিজুয়ালরা কেউ তো কেন্দ্রবিন্দু হিসাবে সুসংগঠিত করতে পারে, তো তাদেরকে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। এবং আপনার ওই রাজনীতি এই আপনার গণতন্ত্রে রক্তের উত্তরাধিকার বড় কথা না, গণতন্ত্রে হচ্ছে আদর্শের উত্তরাধিকার। আদর্শ। তা আমাদের এখানে আমরা সবাই বলি যে আমরা রাজতন্ত্র চাই না বা আমরা পরিবারতন্ত্র চাই না, কিন্তু আমার মনে হয় যে প্রকারান্তরে আমরা ওই রাজতন্ত্রকেই সমর্থন করি। আচ্ছা। কারণ এখানে উদাহরণ দিলেই বোঝা যায় যে এখানে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এসেছেন, আবার তার অবর্তমানে তাদের কনসার্ন ছাড়াই এখানকার জনগণরা দেখা গেল যে জয় রে বা পুতুল রে ব্যানারের মধ্যে ছবি দিয়ে তাদেরকে বন্দনা করছে। তখন এই পরিবারতন্ত্র থেকে কি বের হওয়ার কোনো উপায় আছে কিনা? একটা কথা আমি মাঝখানে বলে রাখি, আপনি পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট হয়েছেন। পলিটিক্স ক্লাব ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে অনেকগুলো দেশের প্রায় 40টা দেশে ভার্চুয়াল শাখা আছে এবং বিভিন্ন দেশের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা কাজ করি। ইতিহাস আপনাকে স্মরণ করছে এবং এদেশের মানুষ আপনাকে স্মরণ করবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সত্যি আমরা কি পরিবর্তনত্ব থেকে বের হতে পারবো না? না, সেটা হলো যে আমাদের জনগণের উপরও সেটা অনেক কিছু নির্ভর করে। কারণ এই দেশের লোকজন সবাই ইমিডিয়েট গেইন চায়, হয়তো মনে করে যে এদেরকে তুলে ধরলে এদের মাধ্যমে আমরা প্রচুর সুযোগ সুবিধা পেতে পারি। আচ্ছা আচ্ছা। কিন্তু বৃহত্তর প্রেক্ষাপটে যদি দেখা যায় এখানে উত্তরাধিকারের জায়গায় আদর্শের উত্তরাধিকার দরকার। এখানে হয়তো উদাহরণ দেওয়া যাইতে পারে যে পণ্ডিত জওহরলাল নেহরুর ছেলে মেয়ে ইন্দিরা গান্ধী নেতৃত্বে এসেছেন। ইন্দিরা গান্ধী কিন্তু শুধু নেহরুর মেয়ে হিসাবে আসেনি, তাকে যদি তার জীবনী দেখেন তাহলে তার 9 বছর বয়সেই পণ্ডিত জওহরলাল নেহরু তার কাছে যে চিঠি লিখেছেন সেখানে বিশ্বের বিভিন্ন রাজতন্ত্রের উত্থান পতনের ইতিহাস আছে। আচ্ছা। তারপরে সে কংগ্রেসের সদস্য না হয়েও বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের সাথে বা কংগ্রেসের মিটিংয়ে ইন্দিরা গান্ধী উপস্থিত থেকেছেন, তাকে ট্রেন্ড আপ করা হয়েছিল ভবিষ্যৎ নেতৃত্ব নেওয়ার জন্য, এবং সে একশোটাও প্রধানমন্ত্রী হয় নাই, তাকে তথ্যমন্ত্রী হতে হয়েছে, তাকে ধীরে ধীরে অগ্রসর হতে হয়েছে। তো এই জন্যে হলো যে আপনার রাজনীতিতে অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, মেধার কোনো বিকল্প নাই, এবং আপনার জনগণের প্রতি যে ভালোবাসা, দেশপ্রেম, প্রতিশ্রুতি সেগুলো না থাকলেও আসলে সেই দেশের সে কিছু দিতে পারে না, এবং একটা স্টেজে হয়তো তাকে আবার বিতাড়িত হতে হয় বা গণধিকৃত হতে হয়। আচ্ছা আচ্ছা। তো আমাদের মনে হয় যে এখন একটা সময় এসেছে আমাদের সবকিছু নতুনভাবে চিন্তা করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে মৌলানা ভাসানীর প্রশ্ন আসে। উনি ব্রিটিশ আমলের, উনি পাকিস্তান আমলের এবং উনি বাংলাদেশ আমলের নেতা আব্দুল হামিদ খান ভাসানী। আপনি সম্প্রতি ভাসানী মঞ্চ নামে একটি মঞ্চ করেছেন, এটার আপনি প্রেসিডেন্ট, চেয়ারম্যান। ভাসানীর আদর্শকে আমাদেরকে ধারণ করতে হবে, এটা অনেকেই বলে। এবং এই ভাসানী কি রাজনীতিতে কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন কিনা, আপনি কিছু বলবেন কিনা এ ব্যাপারে? আসলে আমাদের এখানে যেহেতু জাতির পিতা হিসাবে একজনকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল,
কিন্তু আমেরিকাতে আমরা দেখি যে ওরা ফাউন্ডিং ফাদার্স বলতে একাধিক লোককেই বোঝায়। তা আমাদের এখানে যদি আমরা দেখি ফাউন্ডিং ফাদার্স হিসাবে যদি নওয়াব সলিমুল্লাহকে আমরা প্রথম আনি, উনি মুসলিম লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং উনি পূর্ব বাংলা আসাম সহ একটা ব্রিটিশ আমলে একটা প্রদেশও করেছিলেন। তো এক সেন্সে ওনাকে ফাউন্ডিং ফাদার্স বলা যেতে পারে। শেরে বাংলাকে ফজল হক 1757 সালের পরে 1937 সালের নির্বাচনে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হয়েছিলেন। উনি লাহোর রেজলিউশন করেছিলেন পাকিস্তান হওয়ার ভিত্তিক যে প্রস্তাব, তার ভিত্তিতে পাকিস্তান হয়েছিল এবং সেখানেই বেঙ্গলের যে অংশটা পাকিস্তানে পড়েছিল তা নিয়ে আমাদের বাংলাদেশ হয়েছে। তাকেও আমরা ফাউন্ডিং ফাদার্স বলতে পারি। তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যিনি অবিভক্ত বাংলার 46 সালে নির্বাচনে জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছিলেন, উনিও অখণ্ড বাংলার স্বাধীন বাংলার চিন্তা করেছিলেন, তাকেও আমরা আনতে পারি। আর মৌলানা ভাসানী, যিনি আসাম বেঙ্গল মুসলিম লীগের সভাপতি ছিলেন, উনি আপনার স্বাধীন পাকিস্তানের প্রথম বিরোধী দলের প্রেসিডেন্ট ছিলেন আওয়ামী মুসলিম লীগের। উনি মুক্তিযুদ্ধকালীন, স্বাধীনতা যুদ্ধকালীন যে সর্বদলীয় যে উপদেষ্টা পরিষদ হয়েছিল বাংলাদেশ সরকারের, তার সভাপতি ছিলেন। এবং এই চারজনের মধ্যে উনি একমাত্র লোক যিনি ত্রিকালদর্শী বলা যেতে পারে, যিনি ব্রিটিশ ইন্ডিয়াতে রাজনীতি করেছেন, যিনি পাকিস্তানে রাজনীতি করেছেন, যিনি বাংলাদেশে রাজনীতি করেছেন। ইভেন কি ওনার সবচেয়ে স্নেহ ধন্য শেখ মুজিবুর রহমান মরার পরেও উনি বাস্তব কারণেই হয়তো জিয়াউর রহমানরে উনি যদি তখন আশীর্বাদ না দিতেন তাহলে বাংলাদেশ টিকতো কিনা এটাও একটা সন্দেহ ছিল। কারণ এখনও যেটা বিএনপি যে প্রতীক ব্যবহার করে ধানের শীষ, সেটাও তার প্রতীক ছিল। ওনার মহাসচিব জনাব মশিউর রহমান জাদু মিয়া, উনি ন্যাপকে সাসপেন্ডেড রেখে বিএনপিকে সমর্থন করেছিলেন। এবং কাজেই ধরতে গেলে এই জাতীয়তাবাদী রাজনীতির প্রতিকৃতি হচ্ছে মৌলানা ভাসানী এবং জাদু মিয়া। কাজেই আমার মনে হয় যে ওই কারণেই এখন মৌলানা ভাসানীকেই আমাদের সিম্বল হিসাবে জাতির সামনে তুলে ধরা উচিত। মৌলানা ভাসানী কি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা ছিলেন কে? উনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। 1949 সালে 23শে জুন যখন আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়, উনি প্রথম সভাপতি ছিলেন। এবং পরবর্তীকালে হয়তো মনোমালিন্য হওয়ার কারণে উনি পরবর্তীকালে ন্যাপ করেছিলেন। তো তারপরেও উনি প্রত্যেকটা আন্দোলনেরই প্রোতা ছিলেন এবং সর্বশেষ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতিতে আপনার মুক্তিযুদ্ধকালীন সরকারের আপনার যে অভিভাবক পরিষদ যেটা হয়েছিল ভারতে, তারও সভাপতি ছিলেন। তো ওই সময় যে অস্থায়ী সরকার ছিল ওটার উপদেষ্টাও ছিলেন। উপদেষ্টা, হ্যাঁ, উপদেষ্টা চারটা পার্টি মিলে ওটা উপদেষ্টা মণ্ডলী হয়েছিল, সেখানে তার সভাপতি ছিল। তা কাজেই আমার মনে হয় যে পরবর্তীতে আওয়ামী লীগ কি সেই মৌলানা ভাসানীকে সেভাবে মূল্যায়ন করেছে? না, এটা তো দলীয় কারণে, আমাদের এখানে তো দলীয় কারণে অনেক সময় ইতিহাসকে আপনার চাপিয়ে চেপে যাওয়া হয় আর কি। তো আমার মনে হয় যে এখন যে রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, সেই কারণে তাকে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারি। কারণ উনি ক্ষমতার রাজনীতি করেন নাই, উনি দেশ ও জনগণের প্রয়োজনে যখন যে রাজনীতি করার দরকার সেটাই করেছেন। তা আমার মনে হয় যে এইটাই আমাদের একটা সামনে একটা উদাহরণ হইতে পারে। এবং সেই ভাসানী মঞ্চ গঠন করে আপনি জাতির কাছে সেই বার্তায় দিতে চান যেন ভাসানীকে এবং তার আদর্শকে মূল্যায়ন করা হয় নাকি? মনে হয় যে মানুষ তো কোনো আদর্শ ছাড়া ত্যাগ স্বীকার করে না। এই জন্যে আমার মনে হয় যে কোনো একটা মহৎ লোকেরকেই আপনার জাতির সামনে উপস্থাপন করলেই আপনার তার উদাহরণ দেওয়া যেতে পারে যে তোমরা তার
মতো হও বা তার আদর্শ ফলো করে হও আর কি, দেশকে জাতিকে রক্ষা করো। কারণ ওই ওনার জীবনী থেকে বোঝা যায় যে শুধু ক্ষমতার রাজনীতি না করেও, কোনো এমপি মন্ত্রী না হওয়ার পরেও এখনো ওনার নামে বিভিন্ন সংগঠন চলছে। তো সেই ক্ষেত্রে একটা জাতির তো অবশ্যই একজন উদাহরণ দরকার আর কি। যেমন আমাদের ধর্মীয় কারণে আমরা 1500 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এখনো তার নামে কেউ কিছু বললে এখনো সবাই আপনার ক্ষিপ্ত হয়ে ওঠে বা করে। তো এটা তো একটা ব্যাপার আর কি। তা আমাদের জাতির সামনেও তো সেইভাবে আমাদের জাতির নেতাদের মধ্যে তো তাকে মানে জনগণের সামনে উপস্থাপন না, করা কিন্তু যায়। তারপরেও বঙ্গবন্ধু জাতির জনক, যাকে আমরা বলতে শুনেছি, শেখ মুজিবুর রহমান, তার ভাস্কর্য এই ছাত্র জনতারা ফেলে দিল। তো মানে বিষয়টা এরকম যে একটি জগদ্দল পাথরের মতো একটি ফ্যাসিস্ট সরকার 17 বছর নির্বাচনকে বয়কট করে নানান কায়দা কানুন ফন্দি ফিকিরে ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছে। সেই দায় দায়িত্ব হয়তো তার বঙ্গবন্ধুর না, সে বঙ্গবন্ধু মারা যাওয়ার পরে পরবর্তী অনুসারীরা করেছে। কিন্তু আমরা বঙ্গবন্ধুকে কি সেই দায়ী করতে পারি? না, আমরা অবশ্যই তাকে দায়িত্ব করতে দিতে পারি না। আসলে বঙ্গবন্ধুর নাম করে বা তার কন্যা হিসাবে যে শেখ হাসিনা যে বাড়াবাড়ি করেছে, তার ফলে তার পিতার প্রতিকৃতিতেও আঘাত এসেছে। আমাদের এখানে একটা অবশ্যই এই ব্যাপারে লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী যারা উত্তরাধিকার হবে তারা ওইটাকে ব্যবহার না করে নিজেদের কর্মের মাধ্যমে যাতে জাতির সামনে তারা থাকতে পারে, সেটাই করা উচিত। সেটাই করা উচিত। কারণ কোনো কিছু অতিরিক্ত বাড়াবাড়ি করা ওটা ঠিক না। ঠিক না। যেমন কথা উঠেছে যে সৌদি আরবে যে নিম গাছ লাগিয়েছিলেন জিয়াউর রহমান, সেই নিম গাছের নামে এখন জিয়া বৃক্ষ, জিয়া ট্রি। তো জিয়াউর রহমান তো স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, দেশের পক্ষে দিয়েছিল, বা তখন রাজনৈতিক নেতৃত্বে যারা ছিল তাদের পক্ষেও দিতে পারে, কিন্তু তার অবদানকে তো খাটো করে দেখবার কিছু নাই। না, অবশ্যই এটা একটা তো রাজনীতি, তো আমি আগেই বলেছি যে এটা একটা কালেকটিভ গেম। এখানে বহুজন বহু ভূমিকা রেখেছেন। তার মধ্যে জিয়া রহমানের ভূমিকাটা অবশ্যই, যেহেতু সশস্ত্র বাহিনীর একজন সদস্য হিসাবে উনি স্বাধীনতা ঘোষণা করেছে, অবশ্যই সেটা একটা জনগণের মধ্যে একটা ইন্সপিরেশন সৃষ্টি করেছিল। অবশ্যই সেটা একটা মানে তার জন্য একটা কৃতিত্বের দাবিদার আমাদের সবাইকে স্বীকার করা উচিত। স্বীকার করা উচিত। এবং সেই ক্ষেত্রে আমাদের সবার ভূমিকাকেই আপনার জাতির সামনে আসলে স্বীকার করা উচিত। তার মানে এই যে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে চলে আসছে, এক দল আর এক দলের নেতৃত্বকে স্বীকার করে না, অবদানকে অস্বীকার করতে চায়, বা কোনো মতে ভাসানীকে চাপিয়ে রাখতে চায়, কেউ জিয়াউর রহমানকে, কেউ বঙ্গবন্ধুকে। আসলে এই প্রতিহিংসার রাজনীতি থেকে বের হয়ে আপনি যেই সবকটা দিচ্ছেন, আপনি যে জাতির কাছে যেই মানে বার্তা পৌঁছে দিয়েছেন ভাসানী মঞ্চে দাঁড়িয়ে, সেখানে অসাধারণ সাড়া পড়েছে। আপনি তো নির্বাচন করেছেন, আপনি একবার রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেটার ব্যাখ্যাটা কি হবে? আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে ফিরে একটা কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। আমারও একটা অবশ্যই প্ল্যান ছিল। আমি মনে করি যে বাংলাদেশের এখন সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের এখানের জনসংখ্যার সমস্যা, হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন অ্যামং দ্য হোল ওয়ার্ল্ড। তো আমার এখানে 3টা সাজেশন আছে। এখানে ভারত বলছে আপনার প্ল্যান বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতি দাঁড়াতে চেয়েছিলেন? প্ল্যান বাস্তবায়নের জন্য, এবং আমিও মনে করি যে এখানে আমার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানের কারণেই আমি দাঁড়াতে চেয়েছিলাম। এবং প্ল্যান আমি সংক্ষেপে 3টা বক্তব্য শেষ করে দেব। একটা হলো যে এখানে ভারত বলতেছে যে তারা অখণ্ড ভারত চায়,
আমাদের জনগণ বলছে যে তারা অখণ্ড বাংলা বা বাংলা বিহার উড়িষ্যা চায়, অনেকে গ্রেটার বেঙ্গল চায়। আমার মনে হয় এইটা এবং এদিকে আবার আমাদের হাইয়েস্ট ডেন্সিটি অফ পপুলেশন হোল ওয়ার্ল্ডে। এখানে আমার তিনটা মাইন্ডের সাজেশন আছে। একটা হলো যে এখানে ইউরোপীয় ইউনিয়নের মতো যদি অ্যামং দ্য ওআইসি নেশন, অ্যামং দ্য আপনার কমনওয়েলথ নেশন যদি ভিসা সিস্টেম উঠিয়ে দেওয়া যায়, তাহলে আমরা হয়তো পিসফুলি রিসেটেলমেন্ট অফ দ্য পপুলেশন হতে পারে। আরেকটা হলো যে যুদ্ধের মাধ্যমে হতে পারে। আরেকটা হতে পারে যে আমাদের ন্যাচারালি যে আমাদের সমুদ্র থেকে যে ভূমি জেগে উঠছে সেগুলোর যদি আমরা ত্বরান্বিত করে আমি যেহেতু পানি উন্নয়ন বোর্ডের আগে অফিসার ছিলাম, আমি জানি যে প্রায় 30,000 বর্গমাইল ভূমি এখানে নতুন ওঠার সম্ভাবনা আছে। এটা এক্সপেডিট করে আমাদের মূল ভূখণ্ডের সাথে যদি আমরা যুক্ত করতে পারি, তাহলে এই হাই ডেন্সিটি অফ পপুলেশন থেকে আমরা নিষ্কৃতি পেতে পারি। কারণ এখানে আমরা যত প্রোগ্রামই করি না কেন, এই জনসংখ্যার সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা। এবং এটা অন্তর্বর্তী সরকার ইউনূস সাফ করতে পারতো, কিন্তু উনি যেহেতু ওইভাবে চিন্তা করেন নেই, উনি নিজেই একটা ম্যান পাওয়ার রিক্রুটিং লাইসেন্স করছে। আচ্ছা আচ্ছা। কাজে আমার মনে হয় যে এখানে একজন রাজনীতি সচেতন বা লোকই প্রেসিডেন্ট হওয়া দরকার। হ্যাঁ, আপনি নির্বাচনও করেছেন নানান সময়ে, জাতীয় নির্বাচন। আপনি জনগণের প্রতিনিধি হবার জন্য চেষ্টাও করেছেন, এবং সেই সাথে বাংলাদেশে তো মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এখানে রাষ্ট্রপতি হয়ে আপনি হয়তো ওইভাবে নির্বাহী ক্ষমতা দেখাতে পারতেন না, কিন্তু আপনার দিক নির্দেশনাগুলো কাজে লাগতো। বাংলাদেশের ডেন্সিটির কথা বলেছেন, এখানে যে হারে রোহিঙ্গা কে আমরা আশ্রয় দিয়েছি, সেই রোহিঙ্গাদেরকে কি আর ফেরত পাঠানোর কোনো সুযোগ আছে? না, এখানে হলো কি, আপনার জাতির সামনে আপনার প্ল্যানটা তো উপস্থাপন করা যেত, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে রাষ্ট্র যদি আপনার এক্সিকিউশন যেই করুক, প্ল্যানটা তো বড় কথা। এবং সেখানে যে এখন যে আমরা তারেক জিয়ারও আমরা মানে মোটামুটি সময় দিতে চাই যে ঠিক আছে, সে যেটা তিস্তা ব্যারেজের কথা বলছে, পদ্মা ব্যারেজের কথা বলেছে, সে দ্বিতীয় পদ্মা সেতুর কথা বলেছে, সে আমাদের সশস্ত্র বাহিনীকে আপনার শক্তিশালী করার কথা, সেগুলো সে দেখা যাক সে করতে পারে কিনা। প্রয়োজনে আমরা তার 2-3 বছরের জন্য সাপোর্ট করবো, যদি দেখে গেলে করতে পারে তো ঠিক আছে। 2-3 বছর কেন, 5 বছরের জন্য? 5 বছর কিন্তু দেখা গেলো যে সে আবার আগের সরকারের মতোই যদি করে আর কি, যে আধিপত্যের বিরুদ্ধে কথা বলে এসেছে, যদি আবার আধিপত্যরে স্বীকার করে, তাহলে আমরা তাকে আবার রাখবো কেন? না না, উনি তো ইতিমধ্যেই আলোচিত হয়েছে যে প্রথম বিদেশ সফর তো উনি একটা মুসলিম কান্ট্রিতে করেছে, যদিও ভারতকে একরকম বাইপাস করে উনি চায়নাতে গিয়েছেন। সেখানে অনেক রকম চায়নার সঙ্গে অনেক ধরনের চুক্তি বা অনেক ধরনের সল পরামর্শ হয়েছে, যেখানে কিছুটা ভারত নাখোশ হয়েছে। ভারতের সঙ্গেও হয়তো বা এবার শুনলাম শুভেন্দুকে কিছু ইলিশ মাছও পাঠিয়েছে। তো এখন এতগুলি দেশকে একসাথে হাতে রেখে, মানে ঠিক নিরপেক্ষতা রেখে চালিয়ে যাওয়া তারেক রহমানের পক্ষে সম্ভব হবে? কারণ তার সম্পর্কে যতটুকু শোনা যাচ্ছে যে সে এসেই বলছে আই হ্যাভ এ প্ল্যান, এবং খাল খনন থেকে আরম্ভ করে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড, নানান কিছু উদাহরণ সামনে এনেছে। সুশাসন কি আনা সম্ভব তার? আপনার কি মনে হয়? না, এখানে তো আসলে প্ল্যান তো ঠিকই আছে, কিন্তু আসলে এক্সিকিউশন সে কতটুকু করতে পারবে। জি জি, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছে আপনি অনেক অজানা বিষয়গুলো তুলে ধরেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা পরবর্তী বিভিন্ন রাষ্ট্রীয় কার্যক্রম, এবং সেই সাথে বর্তমান সরকারের চলমান কার্যক্রম সম্পর্কেও আপনি তাদেরকে সময় দিতে চেয়েছেন। দেশ জাতির উদ্দেশ্যে আপনি আপনার শেষ বার্তা হিসেবে কি বলবেন?
আমি সবাইকে বলবো যে আপনারা সবাই বাস্তববাদী হন। যারা অখণ্ড ভারত চাচ্ছেন তাদেরও বোঝা উচিত যে ওই সময়ে রাজরাজারা শাসন করেছে, জনগণের কোনো সে ছিল না। যারা অখণ্ড ভারত, অখণ্ড বাংলা বা বাংলা বিহার চাচ্ছেন তাদেরও ওই সময় রাজরাজাদের সিস্টেম ছিল। এখন ওই যারা বাংলা বিহার উড়িষ্যা আসাম দখল করতে চাচ্ছেন সেখানকার জনগণ আমাদের অ্যাকসেপ্ট করবে কিনা সেটাও একটা ব্যাপার আছে। আমি বলবো যে সবাই বাস্তববাদী হন এবং বাস্তববাদী হয়েই এর সলিউশন চিন্তা করেন। সবাইকে আমি বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নীল সুটে মোয়াজ্জেম হোসেন খান মজলিস, চেহারা জুড়ে প্রতিশ্রুতির রেশ। জনতার ভিড়ে তার ভূমিকা কি ছিল, দেশকে তিনি কি দিলেন কি বা পেলেন। ইতিহাসের পাতায় লেখা রবে নাম, নাকি শুধু প্রতিশ্রুতিরই দাম। কি বা পেলেন